এই ঐতিহাসিক সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে যখন গোটা দেশবাসী ইউনাইটেড, পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার জন্য যখন আমাদের মিলিটারিদের তাদের প্রস্তুতি একেবারেই তুঙ্গে, তখন কোথায় আমাদের এই রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তৎপরতা? আপনারা জানেন মক ড্রিলের কথা বলা হয়েছে গোটা দেশ জুড়ে, কিন্তু অনেক জায়গায় আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অন্যান্য রাজ্যে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের মক ড্রিলের জন্য তাদেরকে প্রস্তুতি করে তোলা হচ্ছে, কিন্তু কোথায় পশ্চিমবঙ্গের সেই তৎপরতা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে আমরা খুব ভালো করে চিনি, আর চিনি বলেই আমাদের মধ্যে সন্দেহটা অনেক বেশি করে জাগে। গতকাল আপনারা জানেন নিশ্চিতভাবে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা মিটিং বা বৈঠক করা হয়েছিল সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে, বা আরো যারা স্বরাষ্ট্র সচিবরা রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং করা হয়েছিল। সেই মিটিং এ পশ্চিমবঙ্গকে 7 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদেও শুনবেন, নাকি মুর্শিদাবাদে গিয়ে একটি কমিউনিটির কাছে গিয়ে তাদেরকে বলার চেষ্টা করবেন আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই পাশে রয়েছি? আরে সেটা কমিউনিটির লোকরাও জেনে গিয়েছে, আমরা সকলে জেনে গিয়েছি, ভারতবর্ষের সব লোক জেনে গিয়েছে যে আপনি একটা কমিউনিটির মুখ্যমন্ত্রী। কিন্তু দয়া করে এই বিপদকালীন পরিস্থিতিতে আপনি অন্তত সেই কমিউনিটির মানুষগুলোকে বাঁচানোর তাগিদটা অন্তত দেখান, তার সঙ্গে আমরা সকলেই বেঁচে যাব। যে তৎপরতা যেন শুরু হয়, যে কোনো স্বার্থে যে কোনো মূল্যে ভারতের পাশে দাঁড়ান, রাজনীতিটুকু বাদ দিয়ে। কি বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানাবো আপনাদের সামনে আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম এবং বড় খবর। আমি আবারও বলি যে গতকাল স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে স্বরাষ্ট্র সচিব, তার সঙ্গে তিনি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, তার নেতৃত্বেই মূলত মিটিং হয়েছিল। সমস্ত রাজ্যের সঙ্গে মিটিং হয়েছিল। তাদের রাজ্যের, আমাদের রাজ্য থেকে যেমন মনোজ পান্ত মুখ্য সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব ছিলেন উপস্থিত, নন্দিনী, আমি টাইটেলটা ভুলে যাচ্ছি, তিনি ছিলেন, এবং আরো বেশ কিছু আধিকারিকরা ছিলেন। বৈঠক হয়েছে, সেই বৈঠকে পরিষ্কারভাবে বাংলাকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই 7 দিনের মধ্যে নিজেদের প্রস্তুত করে ফেলুন। দেখুন, 7 দিন গতকালই মানে আজকেই কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ঘটনা ঘটার প্রায় জানি না 1 মাস সম্ভবত কাছাকাছি পরে গেলেন। তিনি একটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন, তার দৃষ্টিভঙ্গিটা আমরা সকলেই জানি। যাই হোক, আজকের সেই পর্বে তার দৃষ্টিভঙ্গির কথা বলে অন্তত পর্বটা কলুষিত করব না। তার কারণ যখন জীবন মরণের সমস্যা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখাটা অত্যন্ত কঠিন। আমরা দেখেছিলাম করোনার সময় যখন জীবন মরণের সমস্যা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম কয়েকটা স্টেপ নিতে দেখে ভালো লেগেছিল, মনে হয়েছিল তিনি সঠিক কাজ করছেন। পরে জানতে পারি যে করোনার সময় মূলত প্ল্যানিং করা হয়েছিল কিভাবে কোথা থেকে গরিব মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে ঠকিয়ে টাকা তোলা হবে, তারই চক্রান্ত হয়েছিল ওই করোনার লকডাউনের সময়। তাই জানি না এটাকেও নতুন কোনো অপরচুনিটি তারা নতুন কোনো দিক থেকে দেখার চেষ্টা করছেন কিনা। দেখুন, স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে কয়েকটা জিনিস স্পষ্ট করে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সাইরেন। বিপদের সময় বিপদের সংকেতকে বোঝানোর জন্য, সাধারণ মানুষকে সতর্ক করার জন্য সাইরেনই একমাত্র পথ। শুধুমাত্র কলকাতাতেই জানানো হয়েছে 95টা সাইরেন রয়েছে, কিন্তু আমাদের এই রাজ্যে জানেন থেকেও না থাকার মতো পরিচর্যার অভাবে কোনটাই নাকি, অনেকগুলোই নাকি কাজ করছে না, বা কটা আদৌ কাজ করছে সেটা কোনো প্রশাসনের কাছে তথ্য নেই। এছাড়া বলা হয়েছে স্যাটেলাইট ফোন অ্যাক্টিভ করতে হবে। তার কারণ হচ্ছে যদি যুদ্ধকালীন তৎপরতা, এরকম কোনো প্রস্তুতি, এরকম যদি কখনো যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এয়ারফোর্স তারা মূলত সিভিল ডিফেন্সদের কাছে এই স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করবে। একমাত্র মাধ্যম স্যাটেলাইট ফোন। সেই স্যাটেলাইট ফোন আমাদের রাজ্যে 62টি এরকম স্যাটেলাইট ফোন রয়েছে। সেইগুলো কাজ করছে কিনা সেগুলোকে ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি দেখা দরকার আমাদের এই প্রশাসনের। তারপরে রয়েছে মিনিমাম টুকু 24 ঘন্টা কন্ট্রোল রুম।
সেই 24 ঘন্টা কন্ট্রোল রুম ওপেন থাকবে প্রায় প্রত্যেকটি জেলাতে, যাতে করে সাধারণ মানুষকে নির্দেশ দেওয়ার মতো সেই কন্ট্রোল রুম বা কোনো মানুষ যদি কোনো ইনকোয়ারি করতে চায় তাহলে সেই কন্ট্রোল রুমের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেন। সেই নাম্বারগুলো আগে থেকেই পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত এই প্ল্যানিং অধরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কিচ্ছু করেনি। এরপরে হচ্ছে মানে এরকম একগুচ্ছ নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে আপনাদের 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে আপনাদের প্রস্তুতি পর্বটা শুরু করে রাখুন। এই যে বিভিন্ন রকমের ড্রিল হচ্ছে সেই মক ড্রিল গুলোকে আপনারা করুন। মক ড্রিল মানে শুধু সাধারণ মানুষকে নয়, প্রশাসনও কি করবে সেটাকেও একটা মক ড্রিলের মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু সেই মক ড্রিল এখনো পর্যন্ত সেই অর্থে হয়ে ওঠেনি। আশা করব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত এই সময়টুকু তিনি রাজনীতিটাকে একটু ভুলে তার তোষণের রাজনীতিটাকে একটুখানি কয়েকদিনের জন্য পিছিয়ে যেন সাধারণ মানুষের স্বার্থে একটু অন্তত তিনি কাজ করেন। আপনারাও যদি চান আপনারা লিখুন প্রশাসনের উদ্দেশ্যে যে যখন অন্যান্য প্রশাসনরা সকলেই সজাগ এবং সতর্ক, তখন আপনারা কবে জাগবেন আমাদের এই প্রশাসনকে আপনারা প্রশ্ন করুন। আমি এই জায়গাতে দাঁড়িয়ে আমি যেটা বলার চেষ্টা করছি, দেখুন সমালোচনা করা খুব সোজা। মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় সমালোচনা করছেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলে অমিত শাহকে গালিগালাজ করেছেন, কিন্তু যে প্রস্তুতি আমাদের কেন্দ্রীয় সরকার নিয়ে রাখছে তার সিকিভাগ পর্যন্ত করতে দেখা যাচ্ছে না আমাদের এই রাজ্য প্রশাসনকে। আপনারা ভাবুন যে কি ইমেন্স প্রেসার আমাদের কেন্দ্রীয় সরকারের মধ্যে এই সময় রয়েছে, আমাদের মিলিটারি ফোর্সের মধ্যে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি শেকুমাকুরা কি আমাদের সঙ্গে রয়েছে? আমি আপনাদের সামনে দেখাতে চাইছি যে একটি পোস্ট, সেই পোস্টে শেকুমাকুদের একটা অংশ কিভাবে এই ড্রিলটাকে, যেখানে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একটা ড্রিল করানো হচ্ছে, সেখানে শেকুমাকুরা কি লিখছে একটু দেখুন। কৌস্তব চ্যাটার্জি, আপনারা অনেকবার দেখবেন যে এবিপি আনন্দের প্যানেলে তিনি বসেন, তিনি লিখেছেন কোভিডের সময় থালা বাজালো, এখন লুকোচুরি খেলবে, ভয়ে লুকানোর কথা পাকিস্তানের, ওমা সরকার দেশের মানুষকে লুকানোর ড্রিল দিচ্ছেন। Instead of standing with our military, with our central government, they are still criticizing in these critical situations. এখনো পর্যন্ত রাজনীতি করা থেকে তারা সরে আসছেন না। দেখুন মক ড্রিল এটা বিশ্ব জুড়ে সকলকে দেওয়া হয় যেখানে যুদ্ধের পরিস্থিতি হয়, তার কারণ প্রস্তুতি। কোথায় কি হতে পারে তার জন্য সাধারণ মানুষের একটা প্রস্তুতি, এই যেমন সাইরেন বাজগুলো বাজছে কিনা বা কন্ট্রোল রুম খোলা হচ্ছে কিনা, বেসিক জিনিসগুলো সেটা নিয়ে দেখুন মক করছে সেকুলারিজম এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু লোকজন, তার সঙ্গে তৃণমূলপন্থী মার্ক্সবাদীও রয়ে গিয়েছে। তারা ক্রমাগত এই ধরনের করছে এবং আমি আপনাদের সামনে এবার এই ছবিটা দেখাচ্ছি। আচ্ছা আপনারা দেখুন তো এই ছবিটা, আমাদের সেনাবাহিনীর 3 প্রধানের উপস্থিতি এবং আমাদের সেনা প্রধানকেও এখানে দেখতে পাবেন। জল, স্থল এবং নৌবাহিনী এবং আমাদের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর এই ফিগারটা একবার দেখুন তো, কোথাও মনে হচ্ছে যে এরা ভয়ে রয়েছে? They all know that only matters is time. যখন they will realize this is the high time to strike, they will do that. এটা ভারতের কাছে বড় ব্যাপার নয়, আর বড় ব্যাপার নয় বলেই আপনারা শুধু একটু খেয়াল করে দেখুন the different statement between Indian politicians and the Pakistani politicians. পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্ট্রি খাজা আসিফ, তার স্টেটমেন্ট, ইউ জাস্ট ট্রাই টু কম্পেয়ার উইথ হিজ স্টেটমেন্ট উইথ আওয়ার ডিফেন্স মিনিস্টার স্টেটমেন্ট। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছে যে আমরা ছেড়ে কথা বলবো না, যদি পাকিস্তানকে ওই গাজার মতো পরিণত করতে চায়, নেতানিয়াহু যেভাবে গাজাকে বা হামাসকে যেভাবে পরিণতি করেছে, ভারত যদি আমাদের সেই রকম পরিণতি করার চেষ্টা করে তাহলে আমরা পরমাণু অ্যাটাক করব এবং সেখানে কেউ বাঁচবে না, গোটা বিশ্বের কেউ বাঁচবে না। এই কথা থেকে আপনারা কি বুঝতে পাচ্ছেন না যে পাকিস্তানের হাঁটু কাঁপতে শুরু করেছে? And there was a report that was published few days back, but this is completely clearly mentioned that if the war starts, Pakistan even will not stand for 96 hours. 4 দিন তারা লড়তে পারবে না। আমি আপনাদের সামনে সেই
সেই প্রতিবেদন একদিন আনার চেষ্টা করব। 4 দিন পাকিস্তান যুদ্ধে দাঁড়াতে পারবে না, and that confession is coming from the Pakistani military persons. No Indian politicians, they are explaining this. তাহলে যে পাকিস্তান 96 ঘন্টা লড়তে পারে না, সেই পাকিস্তানের পরমাণু হুমকার দেওয়া ছাড়া আর কি রয়েছে? এবার বলুন, ভারতের ডিফেন্স মিনিস্টারকে শুনেছেন একবারও যে আমাদেরও পরমাণু অস্ত্র আছে, আমরা ছুড়ে দেব? That is the difference. We know our strength. Our military person, they're well aware about our strength. You can completely see the pictures and the expressions of our military persons. All the smile. They're in very normal mood, quiet and calm. They know what's their task. They're waiting for the time only. তারা ভারতবাসীদের প্রিপেয়ার করার সুযোগ দিচ্ছেন। এই রকম যখন পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন যে ভারত, আমি আগের দিনই আপনাদের সামনে বলেছিলাম যে ভারত যে শুধুমাত্র দেশের মানুষদের সজাগ সতর্ক করছে যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয়। দেখুন, পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মনে বোঝে যে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ প্যানিক হবেন না। প্যানিক হওয়ার সতর্কতার মধ্যে তফাৎ রয়েছে। আমাদের সকলকে সতর্ক হতে হবে। আচ্ছা ভাবুন তো, আমার আপনার বাড়ির মধ্যেই তো যারা মিলিটারিতে আজকে যোগ দিয়ে রয়েছেন, যারা আমাদের এই যে গত রাতে নিশ্চিন্তে ঘুমালেন, আজকে রাতেও যে নিশ্চিন্তে ঘুমাতে যাবেন, ওই তো আমার আপনার বাড়ির লোকগুলো ওখানে মিলিটারির মধ্যে জয়েন করে পাকিস্তানের চোখে চোখ রেখে কথা বলছে বলেই না। তারাও যদি আমাদের মতো এরকম গাদ্দারি করার কথা মনেও ভাবতো, তাহলে আপনি বেঁচে থাকতাম, আমাদের পরিবারটা বেঁচে থাকতো। Our politicians always get that scope. They can say whatever they want. সেটা সত্যি না মিথ্যা তাদের যাচাই করার প্রয়োজন হয় না। We cannot trust our politicians, but we can trust our military person when they are saying they all are set, they all are ready, they are waiting for the time. So if we don't stand by our military, তাহলে আমরা কারকে ভরসা করব? কার কাছে আমরা ভাববো যে এরা আমাকে বাঁচাতে পারে? সেই কারণেই আপনাদের সামনে বলছি, এবং আপনারা জানেন যে নরেন্দ্র মোদী গতদিনে দুর্দান্ত একটা ঐতিহাসিক ডিল সাইন করেছেন। ওপেন বিজনেস উইথ ইউকে, কথা হয়েছে কিয়ার স্টামার্সের সঙ্গে, একটা ঐতিহাসিক ডিল। আগামী দিনে অর্থনীতির জোয়ারটা দেখতে পাবেন। In spite of having this kind of war, still India can survive very well. Maybe কয়েক মাসের একটা গ্লিচ হতে পারে, এদিক ওদিক হতে পারে, শেয়ার মার্কেটে একটু ডাউন আসতে পারে। আমার নিজের শেয়ার মার্কেটে কিছু অল্প বিস্তর ইনভেস্টমেন্ট রয়েছে। আই নো দ্যাট উইল গোয়িং টু ইম্প্যাক্ট। আমি ফাইন্যান্সিয়ালি কিছুটা লস করব, বাট স্টিল আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। আমার প্রথম নিড হচ্ছে দেশের সুরক্ষা। সেই দেশের সুরক্ষার জন্য আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী যা করবে আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমার কিছু টাকা লস হতে পারে বলে এই যুদ্ধ আমি চাইবো না, বা তাদের সবক শেখাতে আমি যাব না। আমি এই ধরনের লোক নই, আমি শেকু মাকুদের মধ্যে পড়ি না। এটা আমি গর্ব করে বলি যে আমি মুখোশধারী শেকু মাকুদের মধ্যে পড়ি না। আমি সত্যিকে সত্যি বলতে শিখেছি, আমি ভুলকে ভুল বলতে শিখেছি। আর আমার যারা চ্যানেলের দর্শক, তারাই আমার চ্যানেলের দর্শক যারা ঠিক আমার মতো করে যারা বিশ্লেষণ করতে পারেন। আমি দেখেছি আপনাদের কমেন্টগুলো আমি পড়ি, আপনাদের কমেন্টগুলো পড়ে আমি বুঝতে পারি যে আমাদের দর্শক বন্ধুরা ঠিক কোন ধরনের মানসিকতা নিয়ে আসেন। আর সেই কারণেই তো আপনারা আমাকে দেখেন, না হলে তো শেকু মাকুদের চ্যানেলগুলো দেখতেন আপনারা। আমি দেখেছি এখন অনেক চ্যানেল রয়েছে কি করে জানেন তো, শুধুমাত্র ভিউটাকে মেনটেন করার জন্য, ঠিক যেমন পলিটিশিয়ানরা করেন না, যে আমার তোষণটাও করতে হবে, তোষণের রাজনীতি করতে হবে। এখন ইউটিউব চ্যানেল বা খবরের চ্যানেলগুলো কিন্তু তারাও এই একই জিনিস ফলো করে। তারা জানে যে তারা মিথ্যে বলছে, তারা জানে যে তারা সত্যিকে সত্যি বলতে পারছে না, তার সত্ত্বেও তারা এটা কেন করে? তার কারণ তাদেরকেও অনেক লোক দেখে, সেই লোকগুলো দেখা বন্ধ করে দেবে। এর থেকে স্পষ্টভাবে আমি বলতে পারবো না, আপনারা বোঝার চেষ্টা করুন। কিন্তু দেখুন, আমার ওই রকম ভিউয়ের প্রয়োজন নেই। আমি ওই রকম ভাবে টাকা ইনকাম করতে চাই না, আমার ওটা উদ্দেশ্য নয়। আমি মিথ্যে কথা বলে টাকা ইনকাম করতে যাই না, আমি যাব না। আমার একটা প্রিন্সিপালস রয়েছে,
ভারতের সাথে গাদ্দারি করে যদি আমার লক্ষ কোটি টাকা ইনকাম হয়, আই উইল নট চুজ দ্যাট অপশন। আই হ্যাভ সো মেনি অপশনস টু চুজ। আমি দেশের সঙ্গে গাদ্দারি করার জন্য জন্মাইনি, আমি সেই রাস্তা চুজ করব না। কিন্তু I can completely see, I can completely analyze the other members who are kindly, I mean, who are actually digitally colleague of mine. I can see them, what they are saying. They are trying to have all kinds of come in their viewer base, যাতে করে একটু ইনকামটা বেশি হয়। তারা জানে তারা ভুল বলছে, তারা জানে তারা মিথ্যে বলছে, কিন্তু একটু ভিউ বাড়বে and they will get benefited with money. They are all trying to support. আমি করব না। যদি দুটো লোকও দেখেন আপনাদের মধ্যে, আমি করব না। বাকি সবাই অপছন্দ করেন, আমি করব না। দেশের স্বার্থে যা করতে হয় সেই কথাই আমি বলবো। প্রত্যেকটি মানুষের উপকার হবে এই ধরনের কথা বলবো। যে মানুষরা ভুল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বলবো, যে মানুষরা সমাজের ক্ষতি করছেন তাদের পক্ষে দাঁড়াবো না। দ্যাট ইজ ক্লিয়ার স্ট্যান্ড অফ মি অ্যান্ড মাই চ্যানেল। যদি এগ্রি করেন, যদি মনে করেন যে আমি মুখে যে কথা বলছি আর আমার ভেতরেও একই কথা রয়েছে, তাহলে লিখুন যে আপনার আস্থা রয়েছে আমার প্রতি, আপনাদের আস্থা রয়েছে আমাদের চ্যানেলের প্রতি। হতে পারে একটা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র চ্যানেল, কিন্তু সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র চ্যানেলটাকেও আপনারা ভালোবেসেছেন আমাদের অনেস্টিটাকে বেশ করে। আপনারা লিখে জানান, এই বার্তাটা আমরা শুনতে চাই। আমাদের ভিউয়ের দরকার নেই, আমাদের কোয়ালিটির দরকার। আমরা জানি যে দর্শকরা রয়েছেন তারা কোয়ালিটি দর্শক। লিখে জানান আপনাদের মতামত। এখনকার মতো এখানেই। বন্দে মাতারাম, জয় হিন্দ।